আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ১ম ইউটিউব চ্যানেলের ১ম ভিডিওটা। মানে এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমার ইউটিউবের ১ম ভিডিও। তো আজকে যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে একটা ভুতুড়ে ঘটনা। যেহেতু ভুতুড়ে ইউটিউব চ্যানেলেই ভিডিও নিয়ে আসবো, তো ভুতুড়ে ঘটনা আজকেই আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ একটু বলে রাখি যে আপনার কেমন মনে হয় বা কেমন লাগে যদি কোনোদিন দেখেন যে আপনারই প্রতিবেশী, আ আপনি ৪ দিন আগে আপনি হয়তো দেখেছেন তাকে যে বাসার বাইরে এসেছে এবং হচ্ছে যে আপনার সাথে মানে আপনি দেখেছেন ওকে ৪ দিন আগে যে তিনি বাসায় আছেন, বাসার ছাদে ওঠানামা করছেন বা উনার মেয়েরা বাসায় রয়েছে, আপনার প্রতিবেশী এবং উনি বাসা থেকে বের হচ্ছেন, ময়লা ফেলছেন। আপনার কেমন আপনি আপনি দেখছেন ৪ দিন আগে এবং ঠিক ৪ দিন পরেই আপনি শুনতে পারেন যে যাদেরকে আপনি দেখছিলেন তারা আজ থেকে ৬ মাস আগে মারা গিয়েছে। ঠিক এরকমই একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমি এবং আশা করি সেই ঘটনাটা অনেক চমৎকার হবে এবং অবশ্যই আমি আশা করি যে ঘটনাটা আপনার ভিতর নাড়িয়ে দিবে। চলুন ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা ২০০২ সালের দিকে। ২০০২ আগে না, আমরা ঘটনার একটু আগে পেছনে যাই। ২০০১ এ বা ২০০০ এর দিকে যাই আমরা। অ্যা ঘটনাটা হচ্ছে ভারতের আম হায়দ্রাবাদে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা হচ্ছে কুন্দনবাগ কলোনি যেটাকে বলা হয় এবং যে বাসাটাতে সেই ঘটনাটা ঘটেছিল সেটাকে সবাই কুন্দনবাগ হাউস বলেই কিন্তু চেনে। বেশ পরিচিত একটা জায়গা। হায়দ্রাবাদে যারা থাকেন বা যারা গিয়েছিলেন তারা জানেন যে কুন্দনবাগ নামে একটা কলোনি রয়েছে এবং সেই কলোনিতেই একটি বাসা রয়েছে যেটাকে কিন্তু বলা হয় যে কুন্দনবাগ হাউস। তো যেই ঘটনাটা ঘটেছিল সেই বাসাটা কিন্তু হচ্ছে কুন্দনবাগ হাউসেই সেই ঘটনাটা ঘটেছিল। এবার আসি আসলে ঘটনাটা কি? আ ঘটনাতে যাওয়ার আগে আমি একটু পরিবারের বর্ণনা দিয়ে দিই। পরিবারে ছিলেন ৪ জন সদস্য। ৪ জন সদস্যর মধ্যে ১ম যিনি ছিলেন বিশ্বনাথ পুরুষ। তিনি গৃহকর্তা ছিলেন বাড়ির এবং ওনার ওয়াইফ ছিলেন এবং ২ জন মেয়ে ছিলেন। তো তাদের মানে পরিবার স্বাভাবিক ৫-৬ টা পরিবারের মতোই ছিল এবং খুব সুন্দরভাবে চলছিল তাদের জীবনযাপন। তো ২০০০ এর দিকে বা ২০০১ এর দিকে, এটা আসলে সঠিক সালটা আসলে আমি পাইনি। যেটা হয় যে আপনার হচ্ছে যে বিশ্বনাথ যিনি মানে বাড়ির যে কর্তা, তিনি কিন্তু হারিয়ে যান বা নিখোঁজ হয়ে যান কোনোভাবে। এখন নিখোঁজ হয়ে যাওয়ার পর আ যেটা হয় যে তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী কিন্তু নিখোঁজ হয়ে যান এবং কোথাও চলে যান বা নিখোঁজ হয়ে যান। এখন তারা কিন্তু খুব মানে একটা আপসেট জীবনযাপন করতে থাকে যে আসলে আমাদের জীবনে খুবই আর্থিকভাবে বা অনেক অসুবিধা। তো এটার কারণে আ ওনাদের কিন্তু বেশ অসুবিধায় পড়তে হয়। কারণ একমাত্র উপার্জনকারী ছিলেন ওই ব্যক্তি, যিনি হারিয়ে নিখোঁজ হয়ে গেছেন। তাকে আর খুঁজে পাওয়া যায় না। উনি হারিয়ে যাওয়ার পর থেকেই পরিবারে নানান ধরনের অসুবিধা দেখা যায়। মানে আশ্চর্যজনক কর্মকাণ্ড করেন উনার ওয়াইফ এবং উনার যে ২ মেয়ে ছিল তারা। যেমন প্রতিবেশী থেকে শোনা যায় যে তারা আম তাদের বাসা থেকে ২০ কদম হাঁটলেই কিন্তু ময়লা ফা ফে ফেলে দেওয়ার যে জায়গাটা ছিল সেটা। তো ২০ কদম হেঁটে এসে কিন্তু তারা ময়লা ফেলে দিতে পারতেন। কিন্তু তারা কিসের জন্য গাড়িতে করেই বাসা থেকে বের হয়ে এসে ময়লাটা আপনার হচ্ছে যে ইয়েতে ময়লাটা কিন্তু ফেলা হয়। মানে বাসা থেকে ২০ কদম জায়গাটা গাড়ি দিয়ে এসে উনারা ময়লাটা ফেলেন। তো প্রতিবেশীদের একটু আশ্চর্য লাগে বিষয়টা যে এরকম কেন হচ্ছে? এরকম কেন করছেন? এটা ১ম বিষয়। ২য় বিষয় হচ্ছে যে উনার যে ২ মেয়ে রয়েছে তারা ছাদে অনেক সময় বোতল নিয়ে খেলতো এবং সেই বোতলটা ছিল রক্তের বোতল। মানে বোতলের ভিতরে রক্ত ভর্তি করা ছিল। সেই দুটো বোতল নিয়ে খেলতো। বেশ ছোট, ছোট মেয়ে দুটো। তো জানালায় দেখা যেত সেই মেয়েগুলো খেলছে বোতল দিয়ে, কিন্তু বোতলে ভর্তি রক্ত। রক্তের বোতল দিয়ে কিন্তু তারা খেলতো। কিন্তু কেন বা কিসের জন্য মানে মানুষের প্রতিবেশীরা বেশ অবাক হতো যে এটা কী ধরনের বিষয় বা কী ধরনের অবস্থা। তো কেউ কিন্তু এসে বলতো না, জিজ্ঞেস করতো না। তো একদিন যেটা হয় আম যে আরও অনেক কিছু ঘটনা মাঝখানে ঘটেছে।
যেমন প্রতিবেশী কেউ যদি আসতো ওই বাড়িতে, তাহলে যে মা ছিলেন, মানে ওই 2 সন্তানের যে মা ছিলেন, তিনি কিন্তু বেশ কুঠার নিয়ে বা ধারালো কোনো কিছু নিয়ে কিন্তু এগিয়ে আসতেন যে কেউ বাসায় চলে আসলে, এবং সবাই চলে যেত। তো তাদের সাথে আসলে কেউ মেলামেশাও করতো না, মেলামেশাও মানুষ কমিয়ে দিয়েছিল, যে তারা এরকম কেন করছে বুঝতে পারছে না। আর প্রতিবেশীরা হয়তো মনে করেছে হয়তো গৃহকর্তা নেই বা বাড়িতে কেউ হয়তো আয় রোজগারের কেউ নেই, তাই হয়তো এরকম অবস্থা। তো মানুষ এড়িয়ে গেল জিনিসটা। তো ঘটনার সময় চলে আসা যাক। ঘটনার সময়টা হচ্ছে 2002 সালের ঘটনা। সাজিদ সাজিদ নামের একটা চোর, সে কিন্তু বেশ অনেক দিন ধরে 1 সপ্তাহের মতো সময় নিয়ে নজর রাখছিল যে ওই বাসাটার মধ্যে সে চুরি করবে। সে একটা চোর, তো সে যেহেতু চুরি করবে, তো সে যেটা চিন্তা করে যে এই কুন্দনবাগে যতটা বাসা রয়েছে সব বাসাতেই কিন্তু অনেক বড়লোক মানুষরা বসবাস করেন। তো স্বাভাবিক বড়লোক ধনী ব্যক্তি থাকে, যার ফলে টাকা পয়সা, গয়নাগাটি সুতরাং অনেক ভালো পাওয়া যাবে। সেই চিন্তা করে সে কিন্তু আপনার হচ্ছে যে ওই বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়, এবং বেশ 1 সপ্তাহ সময় নিয়ে সে ওই গলি থেকে ওই বাড়িতে কিন্তু সে নজর রাখতো, দেখতো যে কজন মানুষ, মানে কজন মানুষ বাসাতে রয়েছেন, কখন তারা হচ্ছে আপনার লাইট অফ করে, কখন তারা জেগে থাকে, কখন লাইট অন করে, কখন কি করে। সেই চোরটা কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করতো সেই জিনিসগুলো। একটা সময় এসে সে সিদ্ধান্ত নেয় যে না, আজকে রাত্রেই আমি চুরিটা করব। সেই চোর সিদ্ধান্ত নেয় এবং হাতে ব্যাগ, ছুরি নিয়ে কিন্তু সে ওই বাড়ির পিছনের একটা জানালা দিয়ে সে ঢুকে পড়ে। তো ঢোকার পর সে ফার্স্ট ফ্লোরে ছিল, ফার্স্ট ফ্লোরে সে বসে থাকে এবং দেখে যে কিছু আছে কি না, বা সে অবজার্ভ করে বিষয়টা যে আসলে কোন দিক দিয়ে চুরি করা এলে বা কোথায় পাওয়া যাবে। ঠিক তখন সে দেখে যে একটা শ্যাডো তার সামনে দিয়ে চলে গেল। তো সে বুঝতে পারে যে হ্যাঁ, কেউ হয়তো জেগে আছে বাসায়। তো সে একটু লুকিয়ে থাকার চেষ্টা করলো। একটু পর সে আবার শুনতে পেলো যে সিঁড়ি দিয়ে দোতলা থেকে কেউ নামছে। তো তার একটু ভয় হলো যে না, ঠিক আছে, কেউ আসলে জেগে আছে। তা আমি একটু চেষ্টা করি কোথাও লুকিয়ে যাওয়ার, লাইট তো অফ। তো ওয়ার্ড্রপ যেটা আমরা বলি, সেটা নিচে দেখবেন কাবার্ডের মতো আছে, যেখানে একটা মানুষ মোটামুটি লুকিয়ে থাকতে পারে। তো সে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে, এটা দেখার জন্য যে আসলে কে আসছে না আসছে। তো ওই কাবার্ডটাকে পুরো লাগায়নি, হালকা ফাঁক রেখে সে ফাঁকে দিয়ে সে দেখছে যে কেউ আসছে কি না। তখন সে দেখতে পায় যে একজন মহিলা উপর থেকে নিচে নেমে এসেছিল। সে তো জানতো না মহিলাটাকে। তো মহিলাটা বেশ খানিকক্ষণ সময় নিচে দাঁড়িয়ে দেখলো চারপাশ, দেখে সে কিচেনের দিকে চলে গেল ওই মহিলাটা। তো সে বুঝলো ওকে, মানে কেউ একজন জেগে আছে, এবং সে ভালো করে দেখে কিন্তু কিচেনের দিকে চলে গেল, যেটা কিনা আসলে তার জন্য অবশ্যই বেশ ভয়ের বিষয়, কারণ যে কোনো সময় ধরা খেতে পারে। তখন সে যেটা শুনলো যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে সে। তো সে একটু অবাক হলো যে কিচেনে চলে গেল মহিলাটা কাঁদছে কেন। তখন সে যখন আপনার হচ্ছে কিচেনে যায়, তখন সে যেটা দেখে যে কিচেনে মহিলাটা একটা কোনায় বসে কান্না করছে, আর হাতে ছুরি নিয়ে মাটিতে কোনো একটা স্কেচ আঁকছে, মানে একটা ট্যাটু বা একটা স্কেচ বলা চলে, সেরকম আঁকছে। তো সে একটু অবাক হয় যে এই মহিলা এরকম রাতে এরকম কি করছে, কান্না করছে, আবার ছুরি দিয়ে ট্যাটুর মতো আঁকছে। সে আসলে কোনো জিনিসে হদিস পায় না। তখন সে চিন্তা করে না, যত তাড়াতাড়ি সম্ভব আমি চুরি করে বাসা থেকে বের হয়ে যাই। তো সে চিন্তা করে যে দোতলায় যাই। সে আস্তে আস্তে করে দোতলায় যাচ্ছে। দোতলায় যাওয়ার সময় ঠিক দোতলার ঠিক মানে নিচে দাঁড়িয়ে সে যখন দোতলায় উঠবে উপরে, ঠিক তখন সে দেখতে পায় যে ঠিক উপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ছোটো মেয়ে, এবং সেই মেয়েটা আসলে কোনো রেসপন্স করছে না, তার দিকে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। তখন সে চিন্তা করে যে ছুরি নিয়ে একটু ভয় দেখাই, আশা করি সে সরে যাবে। সে ছুরি বের করে আস্তে আস্তে উপরে উঠে মেয়েটাকে ভয় দেখানোর জন্য কাছে যখন চলে যাবে মেয়েটার, তখন ওই মেয়েটা আসলে এমনভাবে রেসপন্স করে যে সে চিন্তা করে এটা কীরকম। মেয়েটা হাসে, খুব জোরে হা হা করে হাসে, এবং সে ভিতরে রুমে চলে যায় মেয়েটা, এবং তারপর দরজাটা লাগিয়ে দেয়। তখন সাজিদ চিন্তা করে যে হচ্ছে দেখি। তখন সে দোতলায়
সামনেই যে বাসাটা, মানে যে রুমের ভিতরে মেয়েটা ঢুকে পড়েছিল, ওই দরজাটা আস্তে করে সে খোলার সাথে সাথে কিন্তু একটা বিশ্রী দুর্গন্ধ ওর নাকে এসে লাগে, সাজিদের, মানে চোরটার কথা বলছি। এবং তারপরেই সে মানে যেটা দেখতে পায় সেটা আসলে এই ঘটনার মূল বিষয়। সে দেখতে পায় যে ওই বিছানায়, বেডে 3টা লাশ পড়ে আছে। একটা হচ্ছে মা, মানে যে মহিলাটাকে একটু আগে সে কিচেনে দেখেছিল কান্না করছে, ছুরি দিয়ে কিছু লেখার চেষ্টা করছে, সেই মহিলা। এবং একটি মেয়ে, যে মেয়েটাকে মাত্র সে দেখলো যে হা হা করে হেসে রুমের ভিতর ঢুকে পড়েছে, সেই মেয়ে। আর একটা মেয়ে যাকে সে চিনে না। 3টা ডেড বডি ওই বেডের উপর পড়েছিল এবং গলে গিয়েছে, যেটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সে চিন্তা করে যে এখন আমাকে পালাতে হবে, যে কোনোভাবেই হোক। এবং সে, মানে তার অবস্থা খারাপ হয়ে গেছে এটা দেখার পর। সে বুঝতে পারে না এখানে কোনো সমস্যা আছে। সে যত তাড়াতাড়ি সম্ভব বাসা থেকে বের হয়ে সে পালাতে থাকে। এবং তখন সে চিন্তা করে, যদি আজ আমি ধরা পড়ি তাহলে কিন্তু আমি চোরির জন্য না, আমি খুনের জন্য ধরা পড়ব। মানুষ আমাকে পুলিশে দিবে, পুলিশ বলবে যে আমি খুনের আসামি, কিন্তু খুন তো সে করেনি। তখন সে চিন্তা করে যে না, আমি থানায় চলে যাই। তখন সেই চোরটা থানায় যায়, বলে যে এরকম এরকম আমি বাসা চুরি করতে গিয়েছিলাম এবং আমি 3টা ডেড বডি দেখতে পেয়েছি। এখন বাস্তব যে বিষয়টা স্বাভাবিক, পুলিশ ভাবছে যে হ্যাঁ, তুমি খুন করেছো এবং তুমি খুন করে এসে তুমি বলছো যে এটা তুমি করোনি, কিংবা এটা তোমার তো তুমি করোনি বা তুমি জানো। তো পুলিশকে সে সব কিছু বলে যে না, এই খুনটা আমি করিনি এবং এইভাবে। তো পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে, স্বাভাবিক। অ্যারেস্ট করে তাকে জিম্মায় রেখে সে ওই বাসায় যায়। পুলিশ গিয়ে দেখে হ্যাঁ সত্যি 2তলায় রুমে একটি বেডে কিন্তু 3টা লাশ রাখা আছে। এবং হচ্ছে যে 3টা লাশই পাওয়া যায় এবং ডিএনএ টেস্ট করার পর সব কিছু বের হয় যে উনি মা এবং ওনার 2 সন্তান, এইভাবেই। তো ওই চোর বলল যে না, আমি খুন করিনি। তারপর পুলিশ যখন এগুলো ময়নাতদন্তের জন্য দিয়ে দেয় 3টি লাশ, ময়নাতদন্তের যখন রিপোর্ট আসে তখন কিন্তু মানে যে কেউ শোনার পর সে মাথা ঘুরে যাবে, যেটা কীভাবে সম্ভব। এই যে 3জন মারা গিয়েছিল, যাদের ডেড বডি পাওয়া গিয়েছিল, তারা প্রত্যেকেই কিন্তু আজ থেকে 6 মাস, মানে ওই ঘটনার 6 মাস আগে তারা মৃত্যুবরণ করেছে, মারা গেছে। এবং তারা আত্মহত্যা করেছে, মানে বিষ খেয়ে তারা আত্মহত্যা করেছিল, এরকমটা বলা হয়েছিল। এবং সেই 3জনই কিন্তু সেখানে তাদের লাশ পাওয়া যায় এবং তারা এইভাবেই মারা গিয়েছিল, মানে ওই ঘটনার 6 মাস আগে। তো আপনি একবার চিন্তা করে দেখুন যে চোরটা সে দেখলো 2জনকে, ওই এলাকার মানুষ যাদের কথা আমি বলছিলাম শুরুতে, 4 দিন আগেও তাদেরকে দেখেছিল বাসায় হাঁটাচলা করছে, কাজ করছে, স্বাভাবিক মানুষের মতো। তাহলে ওই প্রতিবেশীরা এবং ওই চোর সাজিদ, তারা আসলে কাকে দেখেছিল বা কাদেরকে দেখেছিল, একটা চিন্তা করুন। এবং কতটুকু ভয়ঙ্কর বিষয় সেটা, মানে এটা বলার বাইরে, অত্যন্ত ভয়ঙ্কর বিষয় যে 6 মাস আগে মারা যাওয়া মানুষগুলো মানে এখন জলজ্যান্ত তাদের সামনে। তো এটা একটা আশ্চর্যজনক বিষয়। এবং এই ঘটনার পর পুলিশ কিন্তু প্রতিবেশীদের থেকে আসলে অনেকগুলো ইনফরমেশন নেয়। প্রতিবেশীরা বলে যে হ্যাঁ, আমরা তো দেখেছি, 4 দিন আগেও তাদেরকে দেখেছি। তো যেটা আসলে খুবই আশ্চর্যজনক একটা বিষয়, এটা কীভাবে সম্ভব। তো এটার পর আসলে আর কেস মানে আগায়নি এবং এভাবেই ছিল। থাকতে থাকতে আসলে কেসটা এভাবেই লক হয়ে গিয়েছে এবং সেই বাসা ভাড়াও কেউ নেয় না, সেই জায়গাও এখন পড়ে আছে এভাবে। কিন্তু ওই বাসাটা এখনও আছে, যদি কেউ ভারতে ঘুরতে যান বা ভারতে থাকেন, হায়দ্রাবাদের কুন্দনবাগ কলোনিতে গিয়ে কুন্দনবাগ হাউস যেটা আছে সেটা দেখে আসতে পারে। এবং এটা এমন একটা ঘটনা যে মানুষকে নাড়িয়ে দেয় ভিতর থেকে। এখনও কিন্তু বিকেল পর্যন্তই কিন্তু মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু রাস্তা ব্লক হয়ে যায়, পুলিশ বা গভর্নমেন্ট থেকে দেওয়া ওই রাস্তা দিয়ে কিন্তু কেউ চলাফেরা করতে পারে না। এবং এভাবেই কিন্তু আসে এখন পর্যন্ত। মানুষ দিনের বেলা গেলে
বা মাঝরাতের বেলা অন্য রাস্তা দিয়ে হয়তো যাওয়া যায়, বাট মেইন রাস্তা থেকে আপনি ওই গলিতে ঢুকতে পারবেন না, কারণ গভর্নমেন্ট থেকে সেটা অলরেডি চেকপোস্ট দেওয়া আছে, আমি যতটুকু শুনেছি। তো মানুষ সেখানে এখনও যায় দেখে বা এবং ভাবে যে আসলে কী ঘটেছিল সেই বাসায় তাদের সাথে। তো একটা সময় যেটা হয় যে পাওয়া যায় ঘটনাটা আসলে কী, শেষ মুহূর্তে আমি চলে এসেছি ভিডিওটার, যে ওই বাসায় কিন্তু কালো জাদুর অনেক তন্ত্রমন্ত্র পাওয়া যায়, কালো জাদু করেছিল তারা, এরকম জিনিস পাওয়া যায়। আর কালো জাদুর প্রতিফলনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, যা যতটুকু বোঝা যাচ্ছে। আর হচ্ছে যে আপনার তাদের মৃত্যু কিন্তু হয়েছিল বিষ পানে, বিষ খেয়ে, পয়জন খেয়ে তারা আত্মহত্যা করেছিল। এই ছিল ঘটনা। আর এই ঘটনার আসলে এটাই মূল কাহিনী, যেটা চিন্তা করলাম যে আপনাদের সামনে একটু নিয়ে আসি। ঘটনাটা হয়তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো তারপরও আমি যতটুকু পেরেছি গুছিয়ে বলার চেষ্টা করেছি, হয়তো অনেক ভুল হয়েছে, যেহেতু ফার্স্ট ভিডিও ইউটিউবের, তো কিছু মনে করবেন না। ইনশাল্লাহ সামনে হয়তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ভয়ের আরও অনেক গল্প আছে আমি আপনাদের জন্য নিয়ে আসবো। বাংলাদেশেরও রয়েছে অনেক ঘটনা, সেটাও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটা কীরকম লাগলো কমেন্টস বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন যারা এই ধরনের ঘটনা পছন্দ করে। আর শেষে একটা জিনিস বলতে চাই, যদি ভয় আসলেই পেয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আর আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।